হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আজকের আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসি, যেটা ইউজি লেভেলের পরীক্ষা আছে 2025-এ এখনও চলছে। সেটার 18ই আগস্ট যে পরীক্ষাগুলো হয়েছিল, অর্থাৎ যে শিফটগুলো, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটে যে প্রশ্নপত্রগুলো, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো। এখানে যে ইনফরমেশানগুলো আছে, কী কী ধরনের প্রশ্ন পড়েছিল তার উত্তর পাবে, এবং এই সম্পর্কিত আরও কী কী ধরনের উত্তর আছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। আশা করছি তোমাদের কোনো অসুবিধা বা সমস্যা হবে না। চলো বেশি টাইম ওয়েস্ট না করে প্রথম প্রশ্নের দিকে চলে যায়। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ফরাজি আন্দোলনের সূচনা কে করেছিলেন। এটা ফরায়েজি লিখেছে, অ্যাকচুয়ালি হচ্ছে ফরাজি আন্দোলন। এটি হলো অ্যান্সার হচ্ছে হাজি শরীয়তুল্লাহ, 1818 খ্রিস্টাব্দতে। এই সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান জেনে নিই। ফরাজি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী ছিল? ধর্মীয় সংস্কার ও সামাজিক জাগরণ। ফরাজি আন্দোলনে অন্যতম নেতা কে ছিলেন? হাজি শরীয়তুল্লাহ শুরু করেছিলেন, এবং তারপরে দুদু মিয়া বা দাদু মিয়া ছিলেন তার পুত্র, যার আরেক নাম হচ্ছে মোহাম্মদ মহসিন, তিনি পরবর্তীকালে করেন। এটি যে বাংলা, তখন ব্রিটিশ ভারত শাসনাধীনে যে বাংলা প্রদেশ ছিল, বা সুবা বাংলা কিংবা বেঙ্গল প্রভিন্স, সেখানেই কিন্তু এইটা হয়েছিল। এবং এটা ইসলাম ধর্ম সম্পর্কিত দুটো মেন কিন্তু থাকে, যেগুলো বাংলা অন্যান্য অঞ্চলেও হয়েছিল, বাংলাতে বেশি প্রভাব ছিল। সেগুলো হচ্ছে একটা ফরাজি আন্দোলন আর একটা ওয়াহাবি আন্দোলন। ওকে, তো নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। টি-20 ক্রিকেটে প্রথম 9000 রান করা খেলোয়াড় কে? বিরাট কোহলি। এ সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। বিরাট কোহলি কোন দেশের হয়ে খেলেন? কম বেশি সকলেই জানি, ভারতবর্ষের হয়ে। টি-20 ক্রিকেটে প্রথম 10,000 রান পূর্ণ করেন কে? এটা হচ্ছে ক্রিস গেইল, 10,000 রান পূর্ণ করেছিল। ওকে, টি-20 ক্রিকেট কবে থেকে কি খেলা হচ্ছে, কবে কি বিশ্বকাপ, এই রিলেটেড কোশ্চেনগুলো দেখে রাখবে। প্রথম যদি টি-20 বিশ্বকাপ বলে 2007 সালে, আর লাস্ট বিশ্বকাপ বললে টি-20, এটা হবে পুরুষদের ক্ষেত্রে বলছি, পুরুষদের লাস্ট টি-20 বিশ্বকাপ হচ্ছে 2024 সালে। তো সেখানে ভারতই জিতেছিল, রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল, বিরাট কোহলি এই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? ইন্ডাসল্যান্ড ব্যাংক। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ইন্ডাসল্যান্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1994 সালে। ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক কোনটি? এইচডিএফসি ব্যাংক। এই ব্যাংকগুলো সম্বন্ধে তোমাদের কাছে অনুরোধ করব, এসবিআই, পিএনবি, ইউবিআই, এইচডিএফসি, এই ব্যাংকগুলো যে এর ফুল ফর্মগুলো দেখেছো, এই ফুল ফর্ম থেকেও কোশ্চেন কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, বিরসা মুন্ডা কোন বিদ্রোহের সাথে জড়িত? উনি ছিলেন মুন্ডা বিদ্রোহের সাথে, বা যেটা মুন্ডা ওটা উলগুলান বলা হয়। একটা হয়তো অনেকে ছোটোবেলায় পড়েছো, হয়তো বিরসা মুন্ডার উলগুলান কথাটা শুনেছ। উলগুলান মানে এটা কিন্তু বিদ্রোহ। সাঁওতালরা বা এই যারা মুন্ডারা মেনলি, তারা তো আদিবাসী প্রকৃতির, মানে আদিবাসী তারা তো, তারা এই উলগুলান কথাটা বলে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। উলগুলান বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়? ঝাড়খণ্ড ও আশপাশের অঞ্চলে। উলগুলান মানে এই মুন্ডা বিদ্রোহটা বলছে। বিরসা মুন্ডার মৃত্যু কবে হয়? 9ই জুন 1900 সালে। এ সম্বন্ধে আরও কিছু বলে দিই। এই বিরসা মুন্ডা, যিনি মুন্ডা বিদ্রোহের নায়ক বা নেতা, তাকে কিন্তু অনেকে, মানে ওই যে মুন্ডারা ছিল, তারা তাকে ধরতি আবা বা পৃথিবীর পিতা বলে ডাকতেন। আর এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ সময়কালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারির ক্ষমতা দেয়? অনুচ্ছেদ নম্বর 32। এটা কিন্তু যেটা আছে, এখানে হাইকোর্ট ভুল করে চলে এসছে, এটা অনুচ্ছেদ নম্বর 32 যেটা আছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট, মানে এই অনুযায়ী সুপ্রিম কোর্ট কিন্তু রিট জারি ক্ষমতা দেয়। কটা রিট আছে? 5টা রিট। কি ম্যান্ডামাস একটা আছে, টার্সিওটারি, আরও কি নানা রকম আছে। তো তোমরা এগুলো দেখে নিও। এইগুলো 5টার মধ্যে দুটো তো বলে দিলাম, বাকিগুলো তোমরা দেখেছো এই রিডগুলো। এবং হ্যাঁ, এই রিডগুলো একটু নামগুলো পারফেক্টলি দেখেছো, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। কারণ এখান থেকে প্রশ্ন এলে তোমরা যদি ঠিকঠাক না করতে পারো, তখন কিন্তু নেগেটিভ হয়ে যেতে পারে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। কোন অনুচ্ছেদে রিট জারি করতে পারে? অনুচ্ছেদ নম্বর 226। রিট আদেশের মধ্যে একটি উদাহরণ কি? হেবিয়াস কর্পাস। ওই যেটা বললাম, ওর আরেকটা আছে হেবিয়াস কর্পাস। ওকে, ম্যান্ডামাস, হেবিয়াস কর্পাস, আরও 3টে একটু ভালো করে দেখে যেও, আশা করি তোমাদের উপকার লাগবে। নেক্সট,
সমতল অঞ্চলে কোন মাটি পাওয়া যায়? পলি মাটি। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। কোন মাটি চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী? পলি মাটি। ভারতের সবচেয়ে বিস্তৃত মাটি কোনটি? এই পলি মাটি। এগুলো দেখে নাও, এই মাটি সম্বন্ধে, বিশেষ করে পলি মাটি সম্বন্ধে যে ইনফরমেশান আমরা পেয়ে গেছি। তোমাদের যাদের পিডিএফ প্রয়োজন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, যে আরআরবির পিডিএফ দরকার বা কিছু, এই বলে মেসেজ করে দিও। আশা করছি তোমরা তোমাদের পিডিএফ পেয়ে যাবে। নেক্সট, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কাজ কে নির্ধারণ করে? ভারতের সংবিধান। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বিভাজনের ভিত্তি কী? 3টে তালিকা থাকে: কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, সমবায় তালিকা। মানে যেটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট, মানে সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট বা সংযুক্ত তালিকা। ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 24শে জানুয়ারি 1950-এ। আর এ সম্বন্ধে বলে দিই কটা গৃহীত হয়, কার্যকর হয়। এ সম্বন্ধে একটু সালগুলোকে একটু কিছু প্রবলেম হয়, তারিখগুলো বলে দিই। 9ই ডিসেম্বর 1946-এ প্রথম গণপরিষদের অধিবেশন বসেছিল। ব্রিটিশ শাসনাধীনে, তখন ভারত কয়েক মাস পরই স্বাধীন হবে 1947 সালে। তো সেই সময় শুরু হচ্ছে গণপরিষদের যে সভা সম্মেলন, এইগুলো কখন, মানে মোটামুটি যে গণপরিষদের যে সংবিধানের কাজ, সেটা 26শে নভেম্বর 1949-এর মধ্যে শেষ হচ্ছে। এটাকে গ্রহণ করছে কবে না, গ্রহণ করছে 24শে জানুয়ারি 1950-এ একটা মিটিং হয়, ওখানে ঠিক করে নিচ্ছে যে এটা থাকছে, এবং এটাকে পুরোপুরি যখন কার্যকর করে দিচ্ছে, সেক্ষেত্রে তারিখটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 থেকে সংবিধানটা কার্যকর হচ্ছে। সেই জন্য এই দিনটিকে মনে রাখার জন্য একটা দিন বলে তো এটাকে দিতে হবে, একটা জাতীয় হিসাবে। তো এটা, এই দিনটা প্রজাতান্ত্রিক দিবস হিসাবে পালিত হয়। এর আগে বলে রাখি, 1929 সালে লাহোর অধিবেশনে ঠিক হয়েছিল যে যতদিন না ভারতবর্ষ স্বাধীনতা পাচ্ছে না, ততদিন 26শে জানুয়ারি 1930 সাল থেকে, মানে প্রতি বছর আর কি, স্বাধীনতা দিবস পালন করা হবে। ওটা ব্রিটিশ শাসনাধীনে। তো যেহেতু ওই তারিখটাও একটা মাথায় রেখেছিল, তো সেই তারিখটাকে কি পরবর্তীকালে কি রিপ্লেস হয়ে গেল, ওটা তো ঠিক করেছিল যতদিন না স্বাধীনতা দেবে। এবার এখানে স্বাধীনতা পেয়ে গেছে, একটা ডেট কি, সেই হিসাবে এই ডেটটা একটা ফিক্স ছিল। ওকে, এই এতগুলো ইনফরমেশান দিলাম, তোমরা ইনফরমেশানগুলো দেখে যেও। আশা করি এই ইনফরমেশান থেকে কোনো কোশ্চেন পড়লে তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজে মহিলাদের জন্য কত শতাংশ সংরক্ষণ রয়েছে? 33% পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় সংরক্ষণ রয়েছে। এখানে মানে 33% সংরক্ষণ বা রিজার্ভেশন দেওয়া হয়েছে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। সর্বপ্রথম কোন রাজ্যে নারী সংরক্ষণ চালু হয়? অন্ধ্রপ্রদেশে। মহিলা সংরক্ষণ কোথায় বাড়ানোর জন্য আন্দোলন চলছে? ওটা হচ্ছে 50% পর্যন্ত বৃদ্ধি করার জন্য বলছে। অনেকে এর প্রশ্নটা তুলছে 50% করা হোক মহিলাদের। মহিলারা কেন অল্প থাকবে? পুরুষ মহিলা সকলের অধিকার, তো মহিলারাও সমাজে 50% দেওয়া হোক রিজার্ভেশন। এই আপাতত কথাবার্তা বা আলোচনা চলছে, এখনও ওটা পূর্ণতা পায়নি। তো আপাতত 33% পর্যন্ত সংরক্ষণ আছে, এটাই তোমাদের মেন ইনফরমেশান। 50% এখনও হয়নি, ওটা আলাপ আলোচনার পর্যায়ে, কনফার্ম নয়। পরবর্তী প্রশ্ন, আধুনিক ভারতে বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দতে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? কলকাতা বিশ্ববিদ্যালয়। 1857 সালে প্রতিষ্ঠিত। কলকাতা ছাড়া আরও দুটো বিশ্ববিদ্যালয় কি? বোম্বে এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। এই সময় যে শিক্ষা আইন ছিল, ওই অনুযায়ী ঠিক করা হয় যে এই যে 3টে প্রেসিডেন্সি, কলকাতা মানে বেঙ্গল, বোম্বে আর মাদ্রাজ, এই 3টেতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। তো সেই অনুযায়ী প্রথম কলকাতায়, তারপরে বোম্বে এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করে। পরবর্তী প্রশ্ন, 4টি বেদ কোনটির সাথে সম্পর্কিত? ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা ও জ্ঞানের সাথে রিলেটেড বা সম্পর্কিত। এই সম্বন্ধে আরও কিছু প্রশ্ন জেনে নিই। সামবেদ কিসের জন্য পরিচিত? গান ও সুরের জন্য। ঋগ্বেদে কী নিয়ে লেখা? স্তোত্র বা মন্ত্র। যে স্তোত্রগুলো বা মন্ত্রগুলো আছে সেগুলো দেখে নিই। এবং এই যে এইগুলো আছে যে কতগুলো স্তোত্র থাকে, কোন বেদে কতগুলো, বা বেদে কতগুলো স্তোত্র, সেইগুলো কিন্তু তোমরা ইনফরমেশান দেখে যেও, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, মণিপুরের সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি? এটা হচ্ছে মণিপুরি মেইতেই ভাষা, আরেকটা নাম বলা হয়। এ সম্বন্ধে আরও জেনে নিই। মণিপুরি ভাষার আরেকটা নাম কি? মেইতেই।
মণিপুরের সংবিধান অনুযায়ী কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? মণিপুরি ভাষা। যেমন ভারতের অন্যান্য রাজ্যে বাংলা, পশ্চিমবঙ্গে বাংলা, তারপরে যেমন তামিলনাড়ুতে তামিল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এইগুলোতে তেলেগু ভাষা, সেই রকমই মণিপুরে এই মেইতি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরবর্তী পেজে চলে যায়। 2025 সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি কে? এই পদে যিনি শপথ নিয়েছিলেন তিনি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হরিলাল জে কান্নিয়া লেখা আছে, অ্যাকচুয়ালি এটা কানহাইয়া হবে। ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। তার এই সুপ্রিম কোর্ট স্থাপনের পরেই কি হয় না, আমরা প্রথম যে বিচারপতির প্রয়োজন, তো প্রথম বিচারপতিকে আমরা দেখতে পাই হরিলাল জে কানাইয়াকে। ওকে, পরবর্তী প্রশ্ন। ইন্ডিয়ান স্কুল কখন প্রতিষ্ঠিত হয়? 1715 খ্রিস্টাব্দে চেন্নাই। তদানীন্তন সময় এর নাম কিন্তু মাদ্রাজ ছিল, চেন্নাই ছিল না। তো মাদ্রাজ এই জায়গাটা কিন্তু পুরনো নাম ছিল, পরবর্তীকালে চেন্নাই হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, এ সম্বন্ধে আরও কিছু প্রশ্ন জেনে নিই। ভারতের প্রথম কলেজ কোনটি? হিন্দু কলেজ, যেটা 1817 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। এছাড়া জোনাথন ডানকান কি করে একটা কলেজ কিন্তু প্রতিষ্ঠিত করেছিল, ওটা বারাণসীতে 1792 সাল নাগাদ করেছিল। তো এটাকে বলা হয় হিন্দু কলেজটাকে বলা হয় ঠিকই, কিন্তু এছাড়া এর আগেও কিন্তু একটা কলেজ আছে। সর্বোপরি প্রথম হিসাবে দেখতে গেলে কিন্তু ওই কলেজটা আসছে জোনাথন ডানকানে 1792, যেটা কাশী বা বেনারসে হয়েছিল। সেই ওটাও বোধহয় হিন্দু কলেজ নাম ছিল, তোমরা একবার দেখে নিও ওই কলেজটা। ওকে, আর এখানে একদম বৃহৎ পরিসরে বা ভালোভাবে বলতে গেলে তো আমরা হিন্দু কলেজ পাচ্ছি। বিশ্ববিদ্যালয় হচ্ছে 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়। আর প্রথম ভারতে মাদ্রাসা বললে, যেটা এখন আলিয়া মাদ্রাসা, ওখানে তখন কলকাতা মাদ্রাসা ছিল, লর্ড ওয়ারেন হেস্টিংস 1781-82 সাল নাগাদ প্রতিষ্ঠা করেছিল কলকাতায়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয় নয়? ভিটামিন বি এবং সি। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। কোন ভিটামিন চর্বিতে দ্রবণীয়? ভিটামিন এ, ডি, ই, কে। এ সম্বন্ধে আরও জেনে নিই। ভিটামিন সিকে আর কি নামে ডাকা হয়? অ্যাসকর্বিক অ্যাসিড নামে। এই যে ভিটামিনগুলো, কোন ভিটামিনের কি নাম ডাকা হয়, মানে রাসায়নিক নাম বা কিছু, এইগুলো দেখে যেও, এখান থেকে কোশ্চেন আসবে। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক বোমা বন্ধ করার জন্য কোথায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এরকমই কিছু নামটা বলে। তো তোমরা পুরো নামটা দেখেছো, আশা করি পুরো নাম থেকে কোশ্চেন কমন পেলেও পেতে পারো। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি কী নামে পরিচিত? NPT। পরবর্তী প্রশ্ন, কোন প্রবন্ধে তপশিলি জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে? প্রবন্ধ নম্বর 341। এ সম্বন্ধে আরও কিছু জানি। তপশিলি উপজাতি কোন প্রবন্ধে আলোচিত? প্রবন্ধ নম্বর 342। তো কোন কোন এখানে তপশিলিগুলো আছে, সেখানে এই তপশিলি জাতি উপজাতিগুলো আছে, সেইগুলো দেখে যেও। তপশিলি জাতির তালিকা সংশোধনের ক্ষমতা কার? ভারতের রাষ্ট্রপতির। পরবর্তী প্রশ্ন, কোজিকোড়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ সম্প্রতি উদ্ভাবিত হলুদের জাত কোনটি? IISR সুরিয়া। এই রিলেটেড কিছু প্রশ্ন চলো আমরা দেখে নিই। কোজিকোড়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ IISR কোথায় অবস্থিত? তামিলনাড়ু ও কেরালা সীমান্তে। কোজিকোড়ে হলুদের মধ্যে IISR সুরিয়া জাতের বিশেষত্ব কী? বেশি উৎপাদনশীল ও রোগ প্রতিরোধী। পরবর্তী পেজে চলে যায়। নিচের কোনটি দ্রাবিড় স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য? অনেক কটা অপশান ছিল, এবার এটা মেমোরি বেস কোশ্চেন, তো এত অপশান মনে থাকে না। তো সঠিক উত্তরটা হচ্ছে এটা কি না, গোপুরম। এটা একটা স্থাপত্যশৈলী, কিন্তু এগুলো মন্দিরের যে স্থাপত্যকলা বা শৈলী, সেখানে তোমরা লক্ষ্য রাখলে এই গোপুরম জিনিসটা, কথাটা উল্লেখ পাবে। এই সম্বন্ধিত আর কিছু জেনে নিই। দ্রাবিড় স্থাপত্যশৈলীর প্রধান চারিত্রিক লক্ষণ কী কী? গোপুরম, বিশাল মন্দির প্রাঙ্গণ, পাথরের ভাস্কর্য, বিশাল স্তূপী ইত্যাদি।
গোপুরম কি? মন্দিরের বিশাল প্রবেশদ্বার বা টাওয়ার, যা দ্রাবিড় স্থাপত্যের প্রধান আকর্ষণ। এবার বুঝতে পারলে গোপুরম জিনিসটা কি? হয়তো অনেকে ভাববে যে স্যার গোপুরম জিনিসটা তো বললেন না, এটা নতুন লাগছে, আমরা তো আগে কখনো পড়িনি। তো অ্যান্সারটা পেয়ে গেছো আশা করি, যেটা মন্দিরে যে বিশেষ প্রবেশদ্বার বা প্রবেশ করছে যে দ্বারটা ভেতর দিয়ে, সেইটা হচ্ছে গোপুরম। নেক্সট, কোন সাংবিধানিক সংশোধনী অধীনে ইডাব্লিউএস বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে 10% রিজার্ভ দেওয়া হয়েছে, রিজার্ভেশন দেওয়া হয়েছে? 103তম সংবিধান। এটা কত সাল বললে এখানে হবে? 2019 সাল। এই সম্বন্ধে কিছু জেনে নিই। ইডাব্লিউএস সংরক্ষণের জন্য 103তম সংবিধানের সংশোধনীতে কী কী ব্যবস্থা আছে? সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে 10% রিজার্ভেশন বা সংরক্ষণ ধার্য করা হয়েছে। ইডাব্লিউএস সংরক্ষণ কত শতাংশের জন্য অনুমোদিত? 10%-এর জন্য। টোটাল যত সিট বা কোনো পরীক্ষা হচ্ছে বা সেন্ট্রাল রিলেটেড, সেখানে বা আরও কিছু পরীক্ষা, তো সেখানে যে 10% রিজার্ভেশন সেটা ইডাব্লিউএসের জন্য রাখা হয়েছে। আমি তো বলে দিয়েছি 2019 সালে এটা সংরক্ষণটা চালু করা হয় কেন্দ্র সরকার কর্তৃক। তো কোন রাজ্যে প্রথম ইমপ্লিমেন্ট হয়েছিল বা কার্যকর হয়েছিল? উত্তর হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে কন্ট্রোল প্লাস এস কি? কন্ট্রোল প্লাস এস, আমি আরও অনেক কিছু কম্পিউটার রিলেটেড বলে দিচ্ছি, আর আমি বেশি কিছু গভীরে যাব না। এটা হচ্ছে সংরক্ষণ বা সেভ। কন্ট্রোল এ কি, কন্ট্রোল এল আর বিভিন্ন রকম থাকে, কন্ট্রোল ভি, কন্ট্রোল তারপরে পি, এগুলো আর বলছি না, তো তোমরা একটু দেখেছো। এ সম্বন্ধে আরও কিছু প্রশ্ন, এখানে কিছু জিনিস জানতে পারবে। কন্ট্রোল প্লাস সি বলতে কী বোঝায়? কপি করার, কোনো তথ্যকে কপি করার জন্য। আর কন্ট্রোল প্লাস ভি বললে পেস্ট করার জন্য। নেক্সট, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ধরনের বন জন্মায়? গুল্ম এবং মিশ্র পর্ণমোচী বন। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ভূমধ্যসাগরীয় অঞ্চলে ক্লাইমেট কেমন? গ্রীষ্মে শুষ্ক ও গরম, শীতকালে মৃদু ও আর্দ্র। সেই জন্য এই অঞ্চলে কি জলবায়ুকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলে। ওকে, আরও জেনে নিই, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গুল্ম বনের উদাহরণ কী কী? জুপিটার, অ্যালোভেরা ও অলিভ গাছ। এর নিকটবর্তী দেশগুলো যদি বলে, একটা দেশ বলে দিচ্ছি, তুরস্ক কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে একটা অন্যতম প্রধান দেশ, মনে রেখো কিন্তু তোমরা। পরবর্তী প্রশ্ন, 2025 সালে জাতিসংঘ মহাসাগর সম্মেলন কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 9 থেকে 13ই জুন 2025-এ নাইস বা নিসে বলে, এটা ফ্রান্সের একটা শহরের নাম। এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। জাতিসংঘ মহাসাগর সম্মেলন মূলত কি কি বিষয়ে অনুষ্ঠিত হয়? মহাসাগরের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ওপর। 2025 সালে জাতিসংঘ মহাসাগর সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কী ছিল? মহাসাগরের স্বাস্থ্য, দূষণ ও জলবায়ু পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, 2025 সালের বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের স্থান কত? 151তম। এ সম্বন্ধিত কিছু জেনে নিই। সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচক কোন প্রতিষ্ঠান প্রকাশ করে? রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। 2025 সালে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতার আর্কিং কেন গুরুত্বপূর্ণ? তো সংবাদ স্বাধীনতার জার্কিং, তো এটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা এবং ডেমোক্রেসির মান সম্পর্কে ধারণা দেয়। পরবর্তী প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার ঘনত্ব কত বা পপুলেশন ডেন্সিটি কত? 382 বর্গ কিলোমিটারে, প্রতি বর্গ কিলোমিটারে 382 জন ব্যক্তি। এ সম্বন্ধে কিছু জেনে নিই। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল? 1.275 বিলিয়ন, অর্থাৎ 127 কোটি। ভারতের সর্বোচ্চ জনঘনত্বের রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। তখন পশ্চিমবঙ্গ একটা সময় ছিল 2001, এই সময় 2011 থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায়, তখন হয়ে যায় কিন্তু বিহার। ওকে, দ্বিতীয় জনঘনত্ব বললে তখন পশ্চিমবঙ্গ আসে, তার আগে পর্যন্ত যতগুলো সাল ছিল সেটা পশ্চিমবঙ্গ। তো এইখানটা তোমরা একটু এডিট করে নিও, মানে কারেকশান করে নিও তোমাদের তথ্যে, যাতে ভুল না হয় বা ভুল অ্যান্সারটা অন্তত তোমরা না দাও।
ওকে, তো আমাদের যাদের পিডিএফগুলো প্রয়োজন, আমাদের এই যে ক্লাসগুলো বলছি বা আলোচনা করছি তার ভিডিএফের জন্য এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া আছে 7864812036, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দিও তোমরা যে কোন বিষয়, যে তোমাদের আর কি আছে আজকে কিসের না এনটিপিসি ইউজির যে ক্লাসের পিডিএফ সেটা। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। এ সম্বন্ধে কিছু জেনে নিই। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত মিটার? প্রায় 8548 মিটার। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? নন্দা দেবী, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার পরে বলছে। এ সম্বন্ধে একটা রিলেটেড বলে দিই ইনফরমেশান, তোমাদের হয়তো খুব কনফিউশন লাগবে বা লাগতে চলেছে, যে ভারতের সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ তো মাউন্ট এভারেস্ট, তারপরে তো গডউইন অস্টিন, তারপরে কাঞ্চনজঙ্ঘা। গডউইন অস্টিন তো ভারতের মধ্যে বলে, স্যার এখানে কেন নেই? গুগল কিন্তু সম্প্রতি দেখাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কেন যেটা গডউইন অস্টিন বলছে ভারত পাক সীমান্তে, যেটা ভারতের অঞ্চলে, ওটাকে বলা হয় যে পিওকে নাকি ওটা অধিকার করে রেখেছে, অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর। এবার যেহেতু ওটা পাকিস্তান অকুপাইড করে রেখেছে, পুরোপুরি তো ভারতের এলাকার মধ্যে বলতে পারছি না, তো সেহেতু আমাদের ওইটাকে বাদ রাখতে হচ্ছে। বরং গুগল কত করছে না, গুগল বলছে যে কাঞ্চনজঙ্ঘাকে, ওকে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যে পর্বতশৃঙ্গ সেটা। নেক্সট, আকবরনামার কোন অংশের প্রশাসন এবং সামরিক ব্যবস্থার কথা বলা হয়েছে? আইনি আকবরী। এ সম্বন্ধে কিছু জেনে নিই। আইনি আকবরী মূলত কি? সম্রাট আকবরের প্রশাসনিক এবং সামরিক ব্যবস্থার দলিল। আকবরনামা কী সম্পর্কে? সম্রাট আকবরের জীবনী ও শাসনকালীয় ঘটনা সম্বন্ধে। এই আইনি আকবরী সম্বন্ধে বলা হয়, এটা আবুল ফজল রচনা করে, এটা 3টে পার্টে করা হয়। তো এইগুলো সম্বন্ধে কিছু ইনফরমেশান দেখে রাখবে, আশা করি তোমাদের অসুবিধা হবে না। পরবর্তী প্রশ্ন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের নগর জনসংখ্যার শতকরা হার কত? 31%। এ সম্বন্ধিত কিছু জেনে নিই। 2011 সালে আদমশুমারিতে নগরায়নের হার কত বেড়েছে? প্রায় 27 থেকে 31% পর্যন্ত বৃদ্ধি হয়েছে। ভারতের সবচেয়ে বড় নগর এলাকার নাম কি? মুম্বাই। দ্বিতীয় বৃহত্তম এখন দিল্লি চলে আসছে, কিন্তু একসময় কিন্তু কলকাতা দ্বিতীয় বৃহত্তম ছিল বোম্বাইয়ের পরে বা মুম্বাইয়ের পর। আস্তে আস্তে দিল্লি কিন্তু কলকাতাকে ছাপিয়ে চলে যাচ্ছে। ওকে, তোমরা ইনফরমেশানগুলো একটু দেখে যেও। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রের অনুশীলন কোন কোন দেশে হয়? ভারত ও রাশিয়ার মধ্যে। এই যে মিলিটারি এক্সারসাইজগুলো, এগুলো সম্বন্ধেও দেখেছো, এখান থেকে প্রশ্ন আসবে। এ সম্বন্ধে আরও কিছু বলে দিই ইনফরমেশান। ইন্দ্র অনুশীলনের উদ্দেশ্য কী? দুটি দেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি ও মহড়া। এটা প্রতিটা অনুশীলনে হয়, যে মিলিটারি এক্সারসাইজ, সেটা ভারত আমেরিকা হোক, ভারত রাশিয়া হোক, কিংবা ভারতের সাথে তাজিকিস্তান উজবেকিস্তান হোক, কিংবা ধরো কি বলে ইউএইর সাথে। আরও একটা প্রশ্ন আছে, ইন্দ্র মহড়া প্রথমবারের মতন সূচনা কত সালে হয়েছিল? 2003 সালে। এই কয়েকদিন আগেকার যে কোনো একটা শিফটে পরীক্ষা, এই রিলেটেড পরীক্ষা সম্ভবত আমি এটা নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা এই প্রশ্নগুলো, এই আগের ক্লাসগুলো করোনি, তোমাদেরকে করজোরে অনুরোধ করছি তোমরা আগের ক্লাসগুলো দেখো এবং সেগুলো ভালো করে দেখো। সেখান থেকে দেখে রাখলে তোমরা কমন পাবেই পাবে। কোনো একটা ক্লাসের ওপর ভিত্তি করে কখনো কমন পাবে বা কিছু, এটা আশা করাটা মূর্খামি। ওকে, পরবর্তী প্রশ্ন, ফাঁদ চিত্রকলা কোন রাজ্যের? রাজস্থানের। এ সম্বন্ধিত আরও কিছু জেনে নিই। ফাঁদ চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য কী? প্রাচীন গ্রামীণ দৃশ্য এবং দেবদেবীর চিত্রায়ন। ফাঁদ চিত্রকলায় প্রধানত কোন রং ব্যবহৃত হয়? স্বল্প রং এবং মাটির রং। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের ধারা 48 ক কোন বিষয়ের সাথে সম্পর্কিত? পরিবেশ সংরক্ষণ সুরক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষার সম্পর্কিত। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। 48 ক ধারায় কোনো নিষেধাজ্ঞা আছে? হ্যাঁ, পরিবেশ ও প্রাণী সংরক্ষণে ক্ষতিকর কার্যকলাপ যেটা আছে সেটা সরকার কর্তৃক নিরুৎসাহিত করবে, বা সরকার বলেছে যে এই যে পরিবেশ বা বন্য প্রাণী সংরক্ষণের যে ক্ষয়ক্ষতি হবে এমন ধরনের কোনো কাজ করতে হবে না। এমনকি কি না, এই যে বন্য পশু পাখিগুলোকে হত্যা করা হচ্ছে, এই যে গুলি করছে বা চোরা শিকারীরা শিকার করছে, এগুলো কিন্তু মানা করা আছে। ধরা পড়লে কয়েক বছরের জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে। আরও একটা প্রশ্ন জেনে নিই। 48 ক ধারা কোন প্রকার বিধান আছে? 48 ক ধারায় বাস্তবায়ন
বায়নীয় নীতিমালা। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনী পঞ্চায়েতকরণের সাথে সম্পর্কিত? 72তম সংবিধান সংশোধনী। এ সম্বন্ধে আরও জেনে নিই। 72তম সংবিধান সংশোধনী কোন সংবিধানের অংশ? এটা 1992 সালে পঞ্চায়েতি ব্যবস্থার জন্য সংযোজন। 72তম সংবিধান সংশোধনী পঞ্চায়েতের প্রধান লক্ষ্য কী? স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য ন্যায়সঙ্গত কাঠামো স্থাপন। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারে ফাইলের নাম পরিবর্তন করার পদ্ধতি কী? ফাইল নির্বাচন করে রাইট ক্লিক করো, সেখানে রিনেম নির্বাচন করুন, অথবা ফাইল নির্বাচন করে F2 কি চাপুন বা প্রেস করুন, তারপরে নাম পরিবর্তন করুন। এ সম্পর্কিত কিছু প্রশ্ন দেখে নাও। উইন্ডোজে ফোল্ডারের নাম পরিবর্তন করার পদ্ধতি কী? এই পদ্ধতি হচ্ছে ফোল্ডার নির্বাচন করে রাইট ক্লিক বা রিনেম অথবা F2 প্রেস করো। আর আরেকটা হচ্ছে MACOS ম্যাকওস এ ফাইলের নাম কিভাবে বদলাবেন? ফাইল নির্বাচন করে এন্টার প্রেস করুন, দিয়ে নতুন নাম লিখুন। ওকে, পরবর্তী প্রশ্ন, জিএসটি কখন কার্যকর করা হয়েছিল? 1 জুলাই 2017 তারিখে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। জিএসটির পূর্ণরূপ কী? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি কোন আইন দ্বারা প্রবর্তিত হয়? জিএসটি আইন 2017 অনুযায়ী। এখানে যে দেখো 1, 2, 3, 4 করে দেওয়া আছে, এগুলো হচ্ছে বিভিন্ন শিফটের কোশ্চেন। এক শিফট থেকে অন্য শিফট যে যাচ্ছে কোশ্চেনগুলো, সেইগুলোর ক্ষেত্রে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফটের কোশ্চেন। ওকে, এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। সাকরি স্মৃতি কোন বিষয়ের অংশ? এটা হচ্ছে মনুস্মৃতি রিলেটেড। এটা সংশোধিত হচ্ছে কি সাকরি স্মৃতি, কার্যকরী স্মৃতির, এটা একটা সংশোধন করা হচ্ছে। এটা হচ্ছে কার্যকরী স্মৃতির অংশ। ওকে, তো এখানে যে প্রশ্নগুলো দিয়েছে, এই উত্তরটা এটা কনফিউজিং হয়ে গেছিলো, কারণ স্মৃতি তো অনেক কিছু বা মেমোরি জিনিস থাকে, ইংলিশে তো এটাকে মেমোরি বলা হয়, তো এটা কম্পিউটার রিলেটেড মনে করো হয়েছে। আবার আমরা যে স্মৃতিগুলো হিন্দু ধর্মাবলম্বী বা কিছু হিসাবে মানে কম বেশি অনেকেই জানে, আমরা ভারতীয় হিসাবেও জানি যে এই যে বৈদিক যুগ ছিল, এই সময় স্মৃতির রচনা হতো। কাত্যায়ন, নারদ, অনেক অনেক স্মৃতি বলে, অত নাম মনে রাখা যায় না, বলা যাবে না। তো এই স্মৃতিগুলো তো এখানে একটু কনফিউশন হয়েছিল। এই রিলেটেড আরও কিছু ইনফরমেশান জেনে নিই। কার্যকরী স্মৃতির আরেক নাম কি? প্রসিডিউরাল মেমোরি। এ সম্বন্ধে এটা হলো একটা কম্পিউটারের কোশ্চেন। এ সম্বন্ধে হিস্ট্রি রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। দেখো, মনুস্মৃতি কী? মনুস্মৃতি হলো হিন্দু ধর্মীয় কৌশল এবং আইন সম্পর্কিত প্রাচীন শাস্ত্র। ঠিক আছে, এই স্মৃতি রিলেটেড যে যে কোশ্চেন আসতে পারে সেগুলো তোমরা একটু দেখো। আর স্মৃতি মানে ওই প্রাচীনকালের ইতিহাসে যে বৈদিক যুগে তো এটা মেনলি আছে, তো এগুলো দেখে নিও। আর কম্পিউটারের যে স্মৃতি বা র্যাম রম এগুলোর কী কাজ সেগুলো দেখেছো। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। নেক্সট কোশ্চেন, কোন দেশ ব্রিক্সে যোগ দিয়েছে? চলো দেখে নিই। ব্রিক্সে 6টা নতুন দেশ সদস্য হয়েছে: মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা UAE এবং ইন্দোনেশিয়া। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। ব্রিক্সের অর্থ কী বা সম্পূর্ণ নাম কী? এটা আর কিছুই না, এটা মনে রাখা খুবই সহজ ব্যাপার আছে। কি না, কটা দেশের নামগুলো, সেই দেশগুলো, কিছু কিছু দেশ এর মধ্যে শক্তিশালী, কোনোটা হয়তো ইকোনমিক্যালি স্ট্রং বা জিডিপিতে টপ 10-এর তালিকায় আছে। এইগুলো অনুযায়ী মনে রাখলে মানে দেশগুলো সম্বন্ধে ইনফরমেশন, তাহলে দেশগুলোর পরীক্ষায় মনে থাকবে। যাদের ব্রিক্স সম্বন্ধে বা ব্রিক্সের পুরো নাম কি, দেশগুলোর নাম মনে থাকে না। তো দেখে নিই, B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না এবং পরবর্তীকালে একটা দেশ যুক্ত হয়েছিল, S ফর সাউথ আফ্রিকা। ওকে, তো কি ব্রিক্সে এই কটা দেশ মেন সদস্য এবং এছাড়া আদার্স যে সদস্য সেগুলো বলে দিলাম। ব্রিক্স নতুন সদস্য দেশ হিসাবে কখন, ব্রিক্সের নতুন সদস্য দেশগুলো কখন যোগদান করেছিল? 2023-এ, অর্থাৎ 2023-এর পরে 24 সাল নাগাদ বা কিছু, এখানে বেশ কিছু দেশ করেছিল। এবং অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্টগুলো যখন দেখো একটা দেশ তো এক জায়গায় যোগদান করে বা কিছু করে, ওটা তো সঙ্গে সঙ্গে হয় না। ওটা একটা হয়তো দেশগুলো বললো যে ইচ্ছা রাখলো বা কিছু,
বা জয়েন করলো, ওটাকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা আরও সময় লাগে। তো সালগুলো একটু দেখেছো, কোন সময় ইচ্ছা প্রকাশ করছে, কোন সময় যোগদান করছে, এবং অফিসিয়ালি আরও দেশগুলো কবে নাম যোগ হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালে কতজনকে পদ্মশ্রী প্রদান করা হয়েছিল? 113 জনকে। এ সম্বন্ধে আরও কিছু এক্সট্রা কোশ্চেন জেনে নিই। পদ্মশ্রী পুরস্কার কী ধরনের পুরস্কার? এটি সরকার প্রদত্ত একটি নাগরিক সম্মান, যা শিল্প, সাহিত্য, সমাজ কল্যাণ এবং অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয়। পদ্মশ্রী পুরস্কারের পরে কোন পুরস্কার গুণীজনকে প্রদান করা হয়? এটা হচ্ছে পদ্মভূষণ। ঠিক আছে, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তারপর ভারতরত্ন, অনেক রকমের পুরস্কার থাকে। সেগুলো প্রথম কারা পেয়েছে সেটা দেখে যেও, বর্তমানে কারা পেয়েছে সেগুলো দেখে যেও, এবং মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু নাম মনে রাখতে পারো তো তোমরা দেখে যাও, তোমাদেরই আখেরে উপকারে লাগবে। তোমরা শুধু একটা দুটো পরীক্ষা না, অনেক কটা পরীক্ষা যেগুলো ক্র্যাক করার থাকবে, বা কোনো লেভেল প্রিলি হোক, মেন্স হোক, বা ইন্টারভিউ যদি কোশ্চেন করে, তোমরা আশা করি বা হোপফুলি এই অ্যান্সারগুলো খুব সুন্দর করে দিতে পারবে। নেক্সট, শ্রী মিডিয়ালা আপারাও 2025 সালে কোন রাজ্যের জন্য মরণোত্তর পদ্মশ্রী পুরস্কৃত হন? অ্যান্সার হবে অন্ধ্রপ্রদেশ। এখানে সম্বন্ধে অতিরিক্ত কিছু প্রশ্ন জেনে নিই। মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার কি? যিনি মৃত্যুর পর সম্মানে ভূষিত হন তাকে মরণোত্তর পদ্মশ্রী বলা হয়। অন্ধ্রপ্রদেশের আর কোন ব্যক্তিকে পদ্মশ্রী দেওয়া হয়? প্রথমে দেখো অন্ধ্রপ্রদেশ ছিল, তো সেই রিলেটেড আরও কাউকে দেওয়া হয়েছে নাকি একটু জেনে নিলে ভালো হয়। উত্তর হচ্ছে 2025 সালে অন্ধ্রপ্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি মাদুগুলা নাগা পানি বলে, বা ফানি যাই হোক আর কি, শর্মা, অর্থাৎ মাদুগুলা নাগাপানি শর্মা, ইনি একজন সাংবাদিক এবং সংস্কৃত পণ্ডিত ছিলেন ইনি। তো তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। পরবর্তী প্রশ্ন, 513 সালে কোন জৈন সংঘ অনুষ্ঠিত হয়েছিল? আমি একদিন কিন্তু বলেছিলাম যে এই জৈন সম্মেলনগুলো কোথায় হচ্ছে, পাটলিপুত্র, বলভি, এইরকম জায়গা বলেছিলাম। ঠিক আছে, তো স্থানগুলো উল্টোপাল্টা হতে পারে, তোমরা দেখে যেও। ঠিক আছে, 500 খ্রিস্টপূর্বাব্দে একটা, 513 সালে একটা, এটা দ্বিতীয় জৈন সংঘ। ওকে, 513 সালেরটা হচ্ছে দ্বিতীয় জৈন সংঘ। প্রথমটা বললে কিন্তু কত, 300 খ্রিস্টপূর্বাব্দ এই সালটা। 512 বা 513 কিন্তু মতান্তরও থাকে। আগের দিন একটা তারিখ বলেছিলাম, 512 বা 13 বলেছিলাম। ওই প্রশ্নগুলোও দেখে নিও, তো কোশ্চেন পেয়ে যাবে। আরও কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়ে রাখছি। প্রথম জৈন সংঘ কখন অনুষ্ঠিত হয়েছিল? প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। সঠিক সময়সীমা ভিন্ন হতে পারে বলছে, এখানে প্রথম শতাব্দী বলেছে, আমি যেটা বলেছিলাম ওটা 300 খ্রিস্টপূর্বাব্দ। তো একটু হিসাব যদি করো, প্রথম শতাব্দী মানে হচ্ছে 1 থেকে 100 যে খ্রিস্টপূর্বাব্দ ওটা, তারপরে 101 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী, আর তৃতীয়টা কি না 201 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ তৃতীয় শতাব্দীতে। তো সাল তারিখগুলো অতি অবশ্যই দেখো, এটা কিন্তু খ্রিস্টপূর্ব বললে এখানে তৃতীয় শতাব্দী আসছে, আর খ্রিস্টীয় বললে তখন ষষ্ঠ শতাব্দী পড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে এখানে ভুল হতে পারে, একটু বলে রাখলাম। তোমরা বইপত্রেও দেখো, আমারও যদি তথ্যে কোথাও ভুল হতে হয়, তো মানুষ মাত্রই ভুল হয়, তো হয়তো ভুলে আমারও হয়তো কখনো হতে পারে। তোমরা বইগুলো দেখেছো, আশা করি অসুবিধা হবে না। কিন্তু তোমাদের আমি যে ইনফরমেশান দিলাম, আমি জোরের সাথে বলতে পারি এই ইনফরমেশানটা সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। জৈন সংঘের উদ্দেশ্য কী? জৈন ধর্মীয় গুরুকুল ও সভাগুলিতে ধর্মীয় শিক্ষা ও নিয়মাবলী নির্ধারণ করা। পরবর্তী প্রশ্ন, 1773 সালে রেগুলেটিং অ্যাক্টে কোন হাইকোর্টে প্রথম বিচারপতি এবং অন্যান্য বিচারকের পদের বিধান করা হয়েছিল? এটা হাইকোর্টে না, এটা অ্যান্সারটা দেখা হবে কলকাতা সুপ্রিম কোর্ট। বলে রাখি, এখানে একটু ভুল হয়েছে, এটা টাইপিং মিস্টেক, এটা সুপ্রিম কোর্টে, তো কলকাতা সুপ্রিম কোর্ট। ভারতে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয় 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774, এটা কলকাতাতেই হয়েছিল। আর এখানে প্রথম সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? স্যার ইলিজা ইম্পে। তো সেই সময় নির্ধারণ করা হয়েছিল একজন, আজকে যেমন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়, সেরকম সিজেআই একজন ছিল, আর 3জন যে অন্য বিচারপতি, আদার্স বিচারপতি, তাদের নিয়ে, অর্থাৎ 4জন বিচারপতি নিয়ে কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। এটা ফোর্ট উইলিয়ামে প্রতিষ্ঠা হয়েছিল সর্বপ্রথম। এই সম্বন্ধে আরও কিছু জেনে নিই। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতীয় বিচার ব্যবস্থায় কী পরিবর্তন আনা হয়েছিল? নিয়মিত আদালত স্থাপন এবং বিচারকদের নিয়োগ ও নিয়ন্ত্রণের বিধান আনা হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773।
এর 11 বছর পর হয় পিটের ভারত শাসন আইন 1784, তারপরে 1793 থেকে চার্টার অ্যাক্ট চালু হয়, প্রথম চার্টার অ্যাক্ট। ওকে, পরবর্তী প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্টের ভিত্তিপ্রস্তর কখন রাখা হয়েছিল? কলকাতায় সুপ্রিম কোর্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1864 সালে মার্চ মাসে। এই ভবনটি নির্মাণের কাজ শেষ হয়েছিল 1872 সালে অ্যাকর্ডিং টু সিটি সেশনস কোর্ট ক্যালকাটা। অর্থাৎ এই যে কোর্টটা তো একদিন বলে তো একদিনই হয়নি, তার আগে থেকে এটা ভাবনা চিন্তা হয়েছিল যে এরকম কোর্ট রাখা দরকার বা কিছু। যেমন ইংল্যান্ডে পার্লামেন্ট আছে, তারাও যেমন কোর্ট স্থাপন করেছে একটা বিচারালয়ের জন্য, তেমনি সেই অনুযায়ী ভারতেও কিন্তু স্থাপন করা হয়েছিল। তোমরা হয়তো এটা ভাববে যে স্যার এটা ছাড়া কি ভারতে কি কখনো কোর্ট কাছারি বলে কিছু ছিল না? তা ছিল কি? তো কখনো হয়? অবশ্যই না। ভারতেও কিন্তু মুঘল আমলে, সুলতানি আমলে, একদম প্রাচীনকালে যে কোর্ট বা কিছু বিচার ব্যবস্থা ছিল, কিন্তু আধুনিক যে মডেলটা দেখতে পাই বিচার ব্যবস্থার, এগুলো ইউরোপীয় ধাঁচে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংশোধন পদ্ধতি দেওয়া হয়েছে? ধারা 368-তে। এ সম্বন্ধে আরও কিছু জেনে নিই। কোনো অনুচ্ছেদ সংশোধন করতে হলে ধারা 68তে কী বলা হয়েছে? সাংবিধানিক সংশোধনের জন্য নির্দিষ্ট পদ্ধতি ও প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। ধারা 368তে কত ধরনের সংশোধন পদ্ধতি বর্ণিত? 3 ধরনের, যেমন সামান্য সংশোধন, মাঝারি সংশোধন এবং গুরুতর ধরনের সংশোধন। আজকে তোমাদের সাথে আলোচনা করলাম 18ই আগস্টের যে 3টে শিফটের কোশ্চেন, অর্থাৎ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফটের কোশ্চেন, সেইগুলো নিয়ে আলোচনা করলাম। এবং পরের দিন আলোচনা বা অ্যানালিসিস করব বাদবাকি যে দিনগুলো আসছে আগত দিনে, সেইগুলো নিয়ে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।